প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য হাজির হলাম সেটা হচ্ছে যে কারণে হলো না এমপিভুক্ত শিক্ষকদের বিএড নামক কালো আইন বাতিল। আমি এর আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম যে বিএড নামক কালো আইন এমপিভুক্ত শিক্ষকদের বাতিল হলো না। আজ আমি এর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করছি এবং কারণটা আমার দিক থেকে আমি অনুসন্ধান করে এবং বিভিন্ন খোঁজ খবর করে নিয়ে যে কারণটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে কেন বিএড নামক এই কালো আইনটা বাতিল হলো না। দেখেন, আমাদের দেশে শিক্ষার সাথে যারা জড়িত, শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত এবং শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা নিজেরা বলেন, তারা অনেক শিক্ষা নিয়ে অনেক ভালো ভালো কথা বলেন। শিক্ষার উন্নয়ন নিয়ে তারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর কথা বলেন। শিক্ষক জাতির মেরুদণ্ড, গুণগত শিক্ষা চাই, শিক্ষার বিনিয়োগ মানে ভবিষ্যতের বিনিয়োগ, এইসব বিভিন্ন ধরনের কাগজে লেখা বলি তারা অনেক কথা বলেন, অনেক ভালো ভালো কথা বলেন। কিন্তু বাস্তবতা কিন্তু ভয়াবহ। বাস্তব চিত্র কিন্তু তাদের এই কথাগুলোর মধ্যে আমাদের দেশের মানে বাংলাদেশের শিক্ষা প্রশাসন যারা হবে তাদের এই কথার সাথে বাস্তবের কথা কোনো কিন্তু মিল পাওয়া যায় না। বাস্তবে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ভবিষ্যৎ পন্থা বড়ই নিষ্ঠুর, বড়ই মানে পরিকল্পনাবিহীন বলা যায়। এখানে দেখেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ চিত্রটা ফুটে ওঠে। এদেশে শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষা অবদান রাখে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা। আর এদেশের শিক্ষা প্রশাসন পদে পদে ক্ষণে ক্ষণে এই এমপিভুক্ত শিক্ষকদের সাথে বৈষম্যপূর্ণ, নিপীড়নপূর্ণ, নিগ্রহপূর্ণ, নির্যাতিতমূলক আচরণ সবসময় করেই যাচ্ছে, যার এর কোনো প্রতিকার নাই বলতে গেলে। এই বিএড নামক যে আইন, এই আইনের কারণে দেখেন একই দেশে 3% শিক্ষক অর্থাৎ সরকারি শিক্ষক যারা, তারা শুরু থেকে এই আইনের সুফল তারা পাচ্ছে, বিএড করা লাগছে না, বিএড ছাড়াই তারা 10ম গ্রেডে বেতন পাচ্ছে। আর এমপিভুক্ত শিক্ষকরা শুরু থেকে 11 নম্বর গ্রেডে বেতন পাচ্ছেন। তাহলে এটা কেমন আইন? এটা কোন ধরনের আইন? এই আইনের ফলে শিক্ষার কি লাভ হবে, কি সুফল পাবে এখান থেকে? এই আইন বাতিল করার পিছনে যে কারণটা যতটুকু জানা গেছে, সবচেয়ে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক কারণ। এই আইনটা বাস্তবায়ন করতে গেলে শুরু থেকে যদি 10ম গ্রেড দেওয়া হতো এমপিভুক্ত শিক্ষকদের, তাহলে বর্তমানের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী 1,500 কোটি বা 1500 কোটি টাকা প্রয়োজন। এই প্রয়োজনটুকু মেটানোর ক্ষমতা দেশের নাই। আসলে দেশের নাই, দেশের যে আমলাতন্ত্র, যারা এই শিক্ষা প্রশাসনের সাথে জড়িত, তাদের মানসিকতার অভাব, তাদের একদমই তাদের হিংসাপূর্ণ আচরণ, এটাই সবচেয়ে বড় কারণ। তাছাড়া 7 লক্ষ কোটি টাকা বাজেটের দেশে 1,500 কোটি টাকা খরচ করেন শিক্ষার উন্নয়নে। আপনারা যে কথা বলেন শিক্ষার বিনিয়োগ না, শিক্ষার বিনিয়োগ ভবিষ্যতের পথ চলার রাস্তা। তাহলে আপনারা মাত্র 1,500 কোটি টাকা এই শিক্ষা বিনিয়োগ করতে পারলেন না? আপনারাই বলেন মেধাবীরা শিক্ষাগত পেশায় আগ্রহ হারাচ্ছে। কেন আগ্রহ হারাবে না? একই দেশে 2 ধরনের স্ট্যান্ডার্ড করবেন, তাহলে কেন তারা আগ্রহ করবে? আপনি এমপিভুক্ত শিক্ষায় এখন যারা এন্ট্রি হচ্ছে, এরা কি এমনি এন্ট্রি হচ্ছে? 3টা ধাপ পেরিয়ে তাদের এন্ট্রি হতে হয়, তারপর আপনি তাদেরকে মূল্যায়ন করবেন না। তাহলে তারা কেন এই পেশায় আসবে? কেন তারা এই পেশায় শ্রম দিতে আসবে? কেন মেধাবীরা আসবে? এইভাবে আর কতদিন চলবে? এইভাবে চলা সম্ভব? এইভাবে কখনোই আপনি বৈষম্য বজায় রেখে আপনি শিক্ষার সুফল পাবেন না। বৈষম্যের কারণে শিক্ষা কখনো ভালো কিছু করতে পারবেন না। যতদিন এদেশের আমলাতন্ত্র অধিকাংশ শিক্ষা যারা নেতৃত্ব দেয়, সেই 97% শিক্ষকদের যদি আপনি এইভাবে দিনের পর দিন বঞ্চিত করতে থাকেন, তাহলে আপনি কেমন করে এখানে ভালো কিছু আশা করতে পারেন? কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু হচ্ছি, তারপরেও হচ্ছি, এত কিছু বলার পরও হচ্ছি, সর্বক্ষণেই আমরা বঞ্চিত হতে আসি। এই বঞ্চনার শেষ কেন জানি হচ্ছেই না। আমি এর আগে যে বিএড নামক যে একটা করছিলাম, সেখানে একজন কমেন্ট করছিলেন যে আপনি শিক্ষক হয়ে বিএড এর বিপক্ষে কেন? আমি বিএড এর বিপক্ষে না ভাই, আমি বিএড এর বিপক্ষে না, আমি বিএড নামক কালো আইনের বিপক্ষে। আমি শিক্ষক হিসেবে বলবো বা এমনিও সাধারণ আমার যতটুকু জ্ঞান আছে সেখান থেকে বলবো, বিএড একজন শিক্ষকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিএড আমি বাতিলের পক্ষে না। বিএড একজন শিক্ষককে অবশ্যই শিক্ষকতা পেশা যদি সে এন্ট্রি হয়, তাহলে বিএড তাকে করতেই হবে।
তবে তাকে একটা সময় দিলেই তো হবে। তার জন্য তো আপনি তাকে একটা গ্রেডের নিচে নামে রাখবেন। আর সবচেয়ে বড় সমস্যা যদি সকল ক্ষেত্রে হতো তাহলে হতো, তা তো না। আপনি একই পেশার সাথে সংযুক্ত একটা শ্রেণীকে রাখতেছেন, একটা শ্রেণীকে রাখবেন না, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো বৈষম্য। এই আচরণ তো অন্যায়। এই বৈষম্যের ফল কি ভালো হবে? এই বৈষম্যের ফল কিন্তু এই জাতি, এই দেশ, এদেশের সাধারণ জনগণ এবং এদেশের সাধারণ জনগণ ছেলেমেয়েরা ভোগ করতেছে, ভোগ করতেই থাকবে এভাবে, যদি এর প্রতিকার সময় মতো না করা যায়। এই বৈষম্য নিরসনের পিছনে তারা অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক কারণটাই মুখ্য করে দেখছে ঠিকই, পাশাপাশি তাদের আরেকটা যে বিষয়টা এখানে গুরুত্ব আছে সেটা, বা তারা একটা দেখা যে বিষয়টা হিডেন করে রাখছে, যেটা তাদের ইগোতে বাদে, সেটা হচ্ছে তাদের মানসিকতা। তারা কখনোই এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা বা এমপিভুক্ত শিক্ষকদের তারা গুরুত্ব দিয়ে দেখতেই চায় না। তাদের ক্ষমতা অপব্যবহার করে তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে কেন জানি তারা নিচু স্তরের শিক্ষা ব্যবস্থা ভাবে, এবং এখানে যারা চাকরি করে তাদেরকে নিচু স্তরের মানুষ হিসেবে ভাবে। তারা সমাজে একটা এলিট শ্রেণীর লোক, তারা এলিটের মতোই ভাব দেখায় এই শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে কতদিন চলবে? এইভাবে চলতে চলতে কিন্তু বৈষম্য পাহাড় সৃষ্টি হচ্ছে। একদিন এই বৈষম্য পাহাড় যখন যদি বিস্ফোরণ ঘটে, এই যে বৈষম্য পাহাড় জমে জমে আগ্নেয়গিরির লাভা ভিতরে জমা হচ্ছে, তখন আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাত শুরু হবে, তখন সেই লাভার উদ্গীরণ ঠেকাতে পারবেন তো? আমার প্রশ্ন হচ্ছে এটা। তখন পালাবেন না তো? তখন যদি এই উদ্গীরণ ঠেকাতে না পারেন তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। মানুষ কিন্তু এত সহজেই বিদ্রোহী হয় না, কিন্তু যখন বিদ্রোহী হয় তখন সেই বিদ্রোহ ঠেকানো, যৌক্তিক কারণে বিদ্রোহ করে, তাহলে সেই বিদ্রোহ ঠেকানো কিন্তু অনেক কঠিন কাজ। সেই বিদ্রোহ ঠেকানো এত সোজা না। আপনারা আপনাদের ইগো প্রবলেম, আপনাদের মানসিকতা এই রাষ্ট্রকে একটা বিদ্রোহের দিকে ঠেলে দিচ্ছেন বারবার, বিভিন্ন কারণে, ছোট ছোট কারণে। ইচ্ছা করলে যেগুলো সমস্যাগুলো সমাধান করা যায় সেই সমস্যাগুলো সমাধান না করে আপনার সমস্যাগুলোকে জমায় বিদ্রোহের দিকে ঠেলে দিচ্ছেন, যেটা রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তাই আমি বলবো, আমার যে উদ্দেশ্য, শিক্ষার গুণগত পরিবর্তন যদি আনতে চান, শিক্ষার যদি গুণগত মান সঠিক করতে চান, তাহলে শিক্ষাক্ষেত্রে যে শুধু এই বৈষম্য না, এই সমস্ত এই মূলক যতগুলো বৈষম্য আছে, আরো অনেক বৈষম্য আছে, সেই বৈষম্যগুলোর কথা বাদ দিলাম। তবে যে বৈষম্যগুলো আছে সেগুলো দ্রুত, একবারে না পারেন আস্তে আস্তে এগুলো বৈষম্যগুলো কমানোর চেষ্টা করবেন। তাহলে এদেশের শিক্ষা গুণগত পরিবর্তন আসবে। এদেশের শিক্ষা ব্যবস্থা অনেক অবহেলিত। আমি বলতেছি না যে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে দুধে দেওয়া একবারে মসৃণ ফুলের বিছানা, তা না, ওখানেও অনেক বৈষম্য আছে। এদেশে শিক্ষা ব্যবস্থা, সর্বোপরি এদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অবহেলিত। এই অবহেলিত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে এখানে উন্নত মানসিকতা দরকার। এই প্রশাসনের সাথে জড়িত আছে তাদের সেবার মানসিকতা নিয়ে সুন্দর সুন্দর গঠনমূলক পরিকল্পনা তৈরি করতে হবে, তাতে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াবে। তাছাড়া যদি এইভাবে বৈষম্যকে উস্কে দেওয়া হয়, প্রতিনিয়ত বৈষম্য তৈরি করা হয়, বৈষম্যকে ডেকে আনা হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়ানোতে দূরের কথা আরো নিচের দিকে চলে যাবে, যেটা আমাদের কারোই কাম্য না। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। একটা দেশের শিক্ষা পিছিয়ে পড়া মানে গোটা জাতি কিন্তু পিছিয়ে পড়ে। এই জিনিসটা মাথায় রাখা আমাদের সবার দরকার। আমি দেশে যারা সরকার ব্যবস্থার সাথে জড়িত আছেন, যারা সরকার নীতি নির্ধারক বা সরকার যারা চালাচ্ছেন, বিশেষ করে পরিষদ লেভেলের লোক, তাদের উদ্দেশ্যে আমি জানি না আমার এই কথাগুলো তাদের কানে পোষাবে কিনা, বা যদি পোষায় তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, স্যার দয়া করে আপনারা এদিকে মনোযোগ দিন, শিক্ষা করুণ অবস্থাকে ঠেকান, শিক্ষাকে বাঁচান। শিক্ষাকে বাঁচাতে হলে আপনাদের হস্তক্ষেপ একান্তিক কাম্য। ধন্যবাদ সবাইকে।